আজকের ভিডিওতে আমরা দেখব সুষমভাবে আহিত অসীম বিস্তৃতির সমতল পাতের জন্য এই পাত থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে। আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটি একটি অসীম বিস্তৃতির সমতল পাত এবং এটি আহিত, অর্থাৎ এর উপরে ছোট্ট ডট ডট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আধান। আহিত অর্থাৎ এর উপরে আধান আছে এবং এটি সুষমভাবে আহিত, অর্থাৎ আধানগুলি এই সমতল পাতের উপর সুষমভাবে ছড়িয়ে আছে। আমরা যদি একক ক্ষেত্রফল নিই, এই সমতল পাতের উপরে কোথাও যদি একক ক্ষেত্রফল নিই, তার মধ্যে যে পরিমাণ আধান আছে সেটাকে আমরা বলি তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব। আমরা ধরে নিই এই পাত্রের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এবার এই পাত থেকে নির্দিষ্ট দূরত্বে, ধরি আর দূরত্বে কোনো একটি বিন্দু পি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে সেটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? গাউসের উপপাদ্য প্রয়োগ করে। এবং এটি খুব সহজ হবে, যদি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করি সেটা খুব সহজেই আমরা এই পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করতে পারবো। এখন গাউসের উপপাদ্যে দুটি জিনিস এখানে আমাকে খুঁজে বের করতে হবে। এক, ফ্লাক্স কিরূপ হবে এক্ষেত্রে, আর দুই, গাউসীয় তল আমরা কিরূপ কল্পনা করব। আচ্ছা, এই যে সমতল পাত এবং এর উপরে আধানের জন্য যে ফ্লাক্স হবে, ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্স কিরূপ হবে সেটি যদি আমরা দেখতে পেতাম সেটি কিছুটা এরকম হতো, যেটা এখানে দেখানো হয়েছে। তো আমরা এবার এর উপরে একটি গাউসীয় তলকে কল্পনা করব, এবং গাউসীয় তল যেটা একটি বদ্ধ তল। আমরা এখানে একটি সিলিন্ড্রিক্যাল অর্থাৎ চোঙাকৃতির গাউসীয় তল কল্পনা করছি। এটা একটি বদ্ধ তল, অর্থাৎ এটা দেখো পাইপের মতো একটা সিলিন্ড্রিক্যাল সারফেস আছে, তল আছে, তার দুদিকে দুটো বৃত্তাকার সমতল আছে, অর্থাৎ একটি বক্রতল যেটা সিলিন্ড্রিক্যাল, তার দুদিকে দুটি বৃত্তাকার সমতল আছে, আর এই তিনটি তল নিয়ে একটি বদ্ধ তল তৈরি হয়েছে। এবার আমাদের গাউসের উপপাদ্যের ক্ষেত্রে এই গাউসীয় তলের মধ্যে কি পরিমাণ আধান আছে সেটা আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে। যে গাউসীয় তলটাকে আমরা কল্পনা করেছি, এটার মধ্যে এই যে সমতল পাতের একটি অংশ রয়েছে এর ভিতরে, যেটা এখানে হাইলাইট করা হয়েছে। দেখো, লক্ষ্য করো, একটা সমতল পাতের একটা বৃত্তাকার অংশ এর মধ্যে রয়েছে, যেটা আমরা এখানে হাইলাইট করছি। তাহলে এই যে সমতল পাতের মধ্যে যে আধানটা আছে সেটি এই গাউসীয় তলের মধ্যে আধান, তার মান কত হবে? আমরা যদি এই সমতল যে পাত তার যে বৃত্তাকার অংশ যেটা কিনা এই গাউসীয় তলের মধ্যে আছে, এর ক্ষেত্রফল যদি ডেল্টা এস হয়, তাহলে এর মধ্যে আধান কত থাকবে? ডেল্টা এস গুণিত সিগমা। কেন? সিগমা বলছে একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান আছে, তাহলে ডেল্টা এস ক্ষেত্রফল, তাহলে একক ক্ষেত্রফলে যদি সিগমা হয় তাহলে ডেল্টা এস ক্ষেত্রফলে ডেল্টা এস ইন্টু সিগমা পরিমাণ আধান আছে। এবার আমরা চলে যাই গাউসের উপপাদ্যে। গাউসের উপপাদ্য কি বলছে? যে ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন বা বদ্ধ তল বরাবর ইন্টিগ্রেশন কার ই ডট ডিএস। আমরা গাউসীয় উপপাদ্যের ক্ষেত্রে দেখেছি ই ডট ডিএস এর অ্যাকচুয়াল মিনিং কি। এই ই ডট ডিএস হচ্ছে কিছু নয়, টোটাল ফ্লাক্স কি বরাবর, যেটা কিনা এই গাউসীয় তল বরাবর ভেদ করে গেছে। তাই বদ্ধ তল বরাবর ইন্টিগ্রেশন ই ডট ডিএস, যেখানে ডিএস একটি ক্ষুদ্রতম ছোট্ট এরিয়া যেটা প্রায় টেন্স টু জিরো, সমান করতে হবে এই বদ্ধ তলের মধ্যে কি পরিমাণ আধান আছে এখানে, সিগমা ইন্টু ডেল্টা এস ডিভাইড বাই এপসাইলন জিরো। আমরা যদি এখানে মনে করি যে
এটা বায়ুর মধ্যে রাখা আছে। এইবার আমরা যদি লক্ষ্য করি, এখানে গাউসীয় তল অর্থাৎ গাউসীয় বদ্ধ তল যেটা আমরা এখানে কল্পনা করেছি সেটাকে 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি কি, ডান দিকের বৃত্তাকার সমতল অংশ, যেটা আমরা বলতে পারি S1 মানে সারফেস 1। আবার ধরো একটা ফাঁপা চক্রাকৃতি তল যেটা এখন দেখতে পাচ্ছ, এটাকে আমরা মনে করি S2 অর্থাৎ সারফেস 2। আবার বাম দিকে একটা বৃত্তাকার সমতল হবে, এটাকে আমরা ধরে নিই এটা S3 তল। তাই S1 তল, S2 তল আর S3 তল এই 3টে মিলেই তৈরি হয়েছে আমার গাউসীয় তল, বদ্ধ তলটি। তাই আমরা এই যে গাউসীয় উপপাদ্যে বদ্ধ তল বরাবর ইন্টিগ্রেশন E.ds কে এখন ভেঙে নেব 3টি ভাগে। এই বদ্ধ তলটিকে ভেঙে নিলাম 3টি ভাগে। এখন দেখো ইন্টিগ্রেশন চিহ্নতে বদ্ধ তলের যে রিংটা ছিল সেটা এখন থাকছে না। তাই আমি এখন E.ds S1 তলে যুক্ত E.ds S2 তলের জন্য যুক্ত E.ds S3 তলের জন্য এই 3টি ভাগে ভাগ করে নিলাম বদ্ধ তলটিকে। এটার মান কত হবে? এটা সমান হবে সিগমা ইন্টু ডেল্টা এস বাই এপসাইলন 0। এইবার লক্ষ্য করো, কোন একটা সারফেস বা তল বরাবর E.ds কি করে, যে ওটা বোঝায় ওর মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লাক্স গেছে। আর ফ্লাক্সের মিনিং কি ছিল, যে লাইন অফ ফোর্স অর্থাৎ বলরেখার মোট সংখ্যা। তাহলে কোন তলের মধ্য দিয়ে কতগুলি বলরেখা গেছে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করি। ধরো S1 S3 এই দুটোকে আমরা হাইড করে দিলাম, অর্থাৎ এটাকে এখন বিবেচনা করছি না। তাহলে S2 তলের জন্য দেখছি, লক্ষ্য করো S2 তলের মধ্য দিয়ে কোনো বলরেখা পাস করেনি। আমরা বদ্ধ তলটাকে এমনভাবে কল্পনা করেছি এখানে S2 তলের মধ্য দিয়ে কোনো বলরেখা পাস করেনি। তাই এই S2 তলে E.ds তার ইন্টিগ্রেশন 0 হবে, যেহেতু S2 তলের মধ্যে দিয়ে কোনো বলরেখা পাস করেনি। কিন্তু S1 বা S3 তে দেখো বলরেখাগুলি ওই তলের সাথে লম্বভাবে পাস করেছে। অর্থাৎ এক্ষেত্রে E এর ডাইরেকশন যেটা কিনা বলরেখার দিকে, আর DS ডাইরেকশন যেটা কিনা এই যে S1 বা S3 এর উপরে লম্ব, উভয়ের মধ্যে কোণ কত? 0। তাই আমরা S1, S2 এবং S3 তলের ওপর পৃথকভাবে E.ds এর ইন্টিগ্রেশনকে আমরা এইভাবে লিখতে পারি, S1 তলে E.ds প্লাস S3 তলে E.ds সমান E ইন্টু ডেল্টা এস বাই এপসাইলন 0। এবার দেখো এই S1 আর S3 এর মধ্য দিয়ে মোট যে বলরেখার সংখ্যা সমান, কারণ পাত্রে সুষম প্রবাহিত এবং এই S1 S3 এর ক্ষেত্রফল একই। তাই এখানে আমরা লিখতে পারি S1 তলে E.ds এর ইন্টিগ্রেশন সমান হবে S3 তলে E.ds এর ইন্টিগ্রেশন সমান কত হবে? সমান হবে E ডট ডেল্টা এস। এখানে cos থিটার মান 1 হয়ে যাবে যেহেতু থিটার মান 0। তাই আমরা উপরের সমীকরণটি, যেটি 2 নম্বর সমীকরণটা আমরা দেখিয়েছি, এই 2 নম্বর সমীকরণে লিখতে পারি 2E ডট ডেল্টা এস সমান সিগমা ইন্টু ডেল্টা এস বাই এপসাইলন 0। তাই E সমান কত হবে? সিগমা বাই 2 এপসাইলন 0। আচ্ছা, এই E এর দিক কোন দিক হবে? E এর দিকটা স্বাভাবিকভাবেই বলরেখার দিকে হবে। তাই এই বলরেখার দিকে আমরা যদি ইউনিট ভেক্টর n ক্যাপ দিয়ে নির্দেশ করি, সেক্ষেত্রে E ভেক্টরের মান কি হবে? সিগমা বাই 2 এপসাইলন 0 ডট n ক্যাপ। বোঝা গেল? তো এখানে একটি জিনিস লক্ষ্য করো, যে এই যে P যেটা পাত থেকে r দূরত্বে অবস্থিত, সেই r কিন্তু এই ফর্মুলায় নেই। অর্থাৎ Pটা যত দূরেই অবস্থিত হোক না কেন, এই তড়িৎ ক্ষেত্র প্লাবনের মান একই থাকবে। তার মান কোন দুটো বিষয়ের উপর নির্ভর করছে? এখানে সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব আর এপসাইলন 0 কোন মাধ্যমে এটাকে রাখা হয়েছে। কিন্তু পাত্রী থেকে কতটা দূরে ওই বিন্দুটা আমরা কনসিডার করছি সেটা কিন্তু এখানে এই ফর্মুলাতে আসছে না। তাই এই পাতের দুই পাশে যে কোনো বিন্দুতে আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্লাবনের মান নির্ণয় করতে চাই, সেখানে দেখবো মানটা একই আসবে, যেটার মান হবে সিগমা বাই 2 এপসাইলন 0। দিক কোন দিক হবে? ওই পাত থেকে লম্বভাবে যদি আমরা একটা
রেখা অঙ্কন করি, যেটা বলরেখা বলা হয়, সেই বলরেখার দিকে হবে। সেই বলরেখার ইউনিট ভেক্টর যদি n হয়, তাই ই এর মান হবে সিগমা বাই 2ε0, তার সাথে ইউনিট ভেক্টরকে গুণ করে দিলে আমরা ভেক্টর রূপে যাবো। স্টুডেন্ট, তোমাদের জন্য একটা এখানে প্রশ্ন থাকলো, যে ধরো আমরা যদি এখানে দুটো পাত নেই, একটাতে পজিটিভ আধান দিলাম, একটাতে নেগেটিভ আধান দিলাম। আচ্ছা, পজিটিভ আধান অর্থাৎ এর উপরে পজিটিভ আধান থাকার জন্য আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা। আবার একটি পাত যেটা পাশে দেখানো হয়েছে, ধরো ডান দিকে যে পাত্রী, এটিতে আমরা নেগেটিভ আধান দিয়েছি, তাই এর তলমাত্রিক ঘনত্ব মাইনাস সিগমা। অর্থাৎ দুটোতে তলমাত্রিক ঘনত্ব একই, কিন্তু তাদের সাইন আলাদা। তাহলে এরূপ অবস্থায় এই দুটি পাতের মধ্যে কোনো একটি যদি বিন্দু নেই, সেই বিন্দুতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রবাবিলিটি সৃষ্টি হবে সেটা তোমরা ক্যালকুলেট করে কমেন্ট করে জানাও। আবার ধরো এই দুটি পাতের বাইরে কোনো একটি বিন্দু, ধরো ডান দিকে কোনো একটা কিউ বিন্দু কনসিডার করলাম, বা বাম দিকে কোনো একটা বিন্দু আর কনসিডার করলাম, তাহলে কিউ বা আর বিন্দুতে বা কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রবাবিলিটির সৃষ্টি হবে সেটা তোমরা এখানে কমেন্ট করে জানাও। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যে সুষমভাবে আহিত অসীম বিস্তৃতির সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রবল্য কোনো বিন্দুতে কিরূপ হবে, সেটা যদি কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়, তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই তোমরা করতে পারবে। একটা হিন্টস থাকলো, প্রত্যেকটা পাত্রীকে আলাদা আলাদা করে কনসিডার করে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলের মান বের করার চেষ্টা করো। তারপর সেই দুটি ভেক্টর সাম করলেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।